খামেনির জানাজা ঘিরে দ্বিতীয় দিনেও তেহরানে মানুষের ঢল। শেষ বিদায় দেখে বিস্মিত ট্রাম্প। আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা বন্ধ রাখার ঘোষণা। ইউক্রেনের লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার। ড্রোন হামলায় ক্রিমিয়ার দুটি বিমান ঘাঁটিতে আঘাত। কিয়েভকে সামরিক সহায়তায় ন্যাটোর ভিন্ন। স্বাধীনতার 250 বছর পূর্ণ করল যুক্তরাষ্ট্র। দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন। ট্রাম্প ও মার্কিন জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা। জার্মানিতে কঠোর ডানপন্থী দলের সম্মেলন ঘিরে বিক্ষোভ। এএফডির রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি দাবি। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। নিরাপত্তা জোরদার। তেহরান ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে দ্বিতীয় দিনেও মানুষের ঢল। জানাজায় কোটিরও বেশি মানুষের উপস্থিতি আশা করছে ইরান। খামেনির শেষ বিদায়ে এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন তিনি। শোকে স্তব্ধ তেহরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানীর ইমাম খোমেনি মুসল্লায় মানুষের ঢল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মুসল্লার দরজা খোলার কয়েক ঘন্টা আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ জড়ো হন সেখানে। কালো পোশাক পরা শোকাহত মানুষের হাতে ছিল ইরানের পতাকা, বদ্ধ মুষ্টির প্রতীক এবং প্রয়াত নেতা আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ছবি। ইরানি কর্তৃপক্ষের আশা শুধু তেহরানেই খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধায় কোর্ট অংশ নেবেন। মঞ্চে খামেনির কফিনের পাশাপাশি রাখা হচ্ছে একই হামলায় নিহত তার মেয়ে সাইয়েদা বুশরা খামেনি, জামাতা মিসবাউল হুদা, পুত্রবধূ জাহারা হাদ্দাদ এবং নাতনি জাহরা মোহাম্মদের কফিন। সোমবার পর্যন্ত খামেনির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে। এরপর শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইরানের ধর্মীয় নগরী কোমে। সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার মাশহাদে হজরত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করেন এমনটাই ভেবেছিলেন তিনি। দাবি করেন, তিনি চাইলেই জানাজায় উপস্থিত মানুষকে লক্ষ্যবস্তু করতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে জানাজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ধারাবাহিক হামলা ও আঞ্চলিক অস্থিরতা ঠেকাতে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, খামেনির প্রতি ইরানের জনগণের এই অভূতপূর্ব শোক প্রকাশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্বস্তিও প্রকাশ করে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ থেকে শুরু করে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে রাজধানী তেহরানে। এর মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন কার্যক্রম চলছে ইরানে। লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশায় রাজধানী তেহরান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতির কারণে নেওয়া হয়েছে সতর্কতা। দাফন কার্যক্রম শুরুর আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC। তাদের দাবি, আগামী দিনগুলোতে ইরানকে লক্ষ্য করে যে কোনো হামলার চেষ্টা হলে আগের চেয়ে কঠোর জবাব দেয়া হবে। এমনকি সেই জবাব প্রতিপক্ষের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে বলে সতর্ক করে তারা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন। খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য যে কোনো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান, কারণ এই আয়োজনে লাখ লাখ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিদের অংশ নেয়ার কথা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এমন জনসমাগমে হামলা হলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি প্রকাশ্যে থাকা শীর্ষ ইরানি কর্মকর্তারাও গুপ্ত হত্যার ঝুঁকিতে পড়তে পারেন। এরই মধ্যে তেহরানের বিভিন্ন সড়কে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। আগামী সোমবার রাজধানীর আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার মতে, আকাশ ও স্থল উভয় দিক থেকেই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের প্রথম দিনেই বাবা ও পরিবারের সদস্যদের হারানোর পর মোস্তফা খামেনি জনসমক্ষে আসবেন কি না তা নিয়েও জল্পনা রয়েছে। বাহ্যিক হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক ইরান।
কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পাশাপাশি নির্বাসিত মুজাহিদিনী খালক বা এমইকের সম্ভাব্য তৎপরতার দিকেও নজর রাখা হচ্ছে। তবে আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এরই মধ্যে প্রকাশ্যে দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা আত্মবিশ্বাসী। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কাস্তিয়ানতিনিভকা দখলের পাশাপাশি পুরো লুহানস্ক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পাল্টা ড্রোন হামলায় ক্রিমিয়ার দুটি রুশ বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। আর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুদ্ধ বন্ধের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা ইস্যুতে ন্যাটোর ভিতরে ভিন্নমত, যৌথ ও আর্থিক ব্যবস্থায় যোগ দিচ্ছে না স্লোভাকিয়া। যুদ্ধের ময়দানে আবারও বড় সাফল্যের দাবি করেছে রাশিয়া। ক্রেমলিন জানায়, পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখল করেছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ঘোষণা দেওয়া হয়। পুতিন দাবি করেন, পুরো লুহান্স্ক অঞ্চল এখন রুশ নিয়ন্ত্রণে এবং যুদ্ধ ফ্রন্টে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে তাদের বাহিনী। তবে একই সময় পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেনও। কিয়েভ জানিয়েছে, ড্রোন দিয়ে ক্রিমিয়ার দুটি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এতে অন্তত 7টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইউক্রেনের, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবারও বাইরের বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি 21তম এমন ঘটনা। বর্তমানে জরুরি ডিজেল জেনারেটরের মাধ্যমে কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা সচল রাখা হয়েছে। সামরিক সংঘাতের পাশাপাশি চলছে কূটনৈতিক যোগাযোগ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে যুদ্ধ পরিস্থিতি, শান্তি উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। জেলেনস্কির দাবি, যুদ্ধ বন্ধের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনও এই আলোচনায় এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। তবে ইউক্রেনকে সহায়তা নিয়ে ন্যাটোর ভেতরে দেখা দিয়েছে মতপার্থক্য। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গঠিত কোনো যৌথ আর্থিক ব্যবস্থায় অংশ নেবে না তার দেশ। জানান, চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, যদিও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ব্রাতিস্লাভা। আগামী 7 ও 8 জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য প্রায় 70 বিলিয়ন ইউরোর নতুন সামরিক সহায়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বাধীনতা 250 বছর পূর্ণ করল বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। স্বাধীনতা দিবস ঘিরে দেশ জুড়ে চলছে বর্ণাঢ্য উদযাপন। তবে কোথাও কোথাও দাবদাহ ও সুপার টাইফুনের হুমকিতে কর্মসূচিতে পড়েছে ছন্দপতন। এদিকে ঐতিহাসিক এ মাইল ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। 1776 সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার ঘোষণা দেয় দেশটি। 2.5 শতকের যাত্রায় বিশ্বের বৃহত্তম অর্থনীতি, অন্যতম শক্তিশালী সামরিক শক্তি এবং বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা ও মহাকাশ গবেষণায় নেতৃত্ব দানকারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে যুক্তরাষ্ট্র। চাঁদে মানুষের প্রথম পদচারণা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক যুগ, প্রতিটি ক্ষেত্রেই দেশটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোরে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, স্বাধীন ও সফল দেশ হিসাবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠাতাদের আদর্শ, সংবিধান, জাতীয় ঐক্য ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং দেশে কমিউনিজমের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রকে একটি বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। গাজায় থামছে না ইসরায়েলি হামলা। বিভিন্ন এলাকায় নতুন করে হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আর অন্তত 21 জন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন, বেইত লাহিয়াম 2 জন এবং গাজা সিটিতে একজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় পৃথক ড্রোন হামলায় আরও একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একই সময়ে আহত অন্তত 16 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অব্যাহত হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার প্রতিবাদে শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেন প্ল্যান স্কোয়ারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং অনাহারে থাকা শিশুদের সুরক্ষার দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দামেস্কের হিজাজ এলাকায় একটি ক্যাফেতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 1 কেজি বিস্ফোরক এবং ধাতব টুকরো দিয়ে তৈরি একটি বোমা ভেতরে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2645 জনে। বিপর্যয়ের 10 দিন পেরিয়ে গেলেও স্বজনদের জীবিত খুঁজে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন পরিবারের সদস্যরা। তবে উদ্ধার কাজে ধীরগতির কারণে অনেকেই ক্ষোভ জানিয়েছেন। আন্তর্জাতিক সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় 6.7 বিলিয়ন মার্কিন ডলার। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পেরিয়েছে 10 দিন। প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে মরদেহ। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেছে কাউকে জীবিত উদ্ধারের আশা। তবে এখনও ধসে পড়া ভবনের আশেপাশে কেউ অপেক্ষা করছেন সন্তানের জন্য, কেউ আবার মা বাবার জন্য। তারা কেউ জানেন না প্রিয় মানুষটি জীবিত আছেন কিনা, তবু চালিয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আমার 3টি সন্তান আর তাদের মা রয়েছে। তারা যে অবস্থাতেই থাকুক, আমি তাদের বের করে আনতে চাই। অন্তত তাদের মর্যাদার সঙ্গে দাফন করতে পারলেই আমার কিছুটা শান্তি মিলবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধারকারী দল। যুক্তরাজ্য, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, এল সালভাদর, পেরু সহ অনেক দেশের উদ্ধারকর্মীরা দিনরাত এক করে খুঁজছেন জীবনের চিহ্ন। এই চরম মানবিক সংকটে ভেনেজুয়েলার হাজারো সাধারণ মানুষও স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন উদ্ধার অভিযানে। শব্দ শনাক্তকারী যন্ত্র, ড্রোন, বিশেষ ক্যামেরা আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে অনুসন্ধান। অনেক সময় উদ্ধারকারী দল দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরি করে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে শুধুমাত্র একটি প্রাণ বাঁচানোর আশায়। আমরা সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমাদের অনেক অনেক সাহায্য দরকার। এখনো অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ জীবিত, কেউ হয়তো আর নেই। অনেক পরিবার শুধু তাদের স্বজনদের মরদেহটুকু ফিরে পেতে অপেক্ষা করছে। আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী একে অপরকে সাহায্য করছি।